আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দেশে জ্বালানি তেলের মজুদ স্বাভাবিক বলছে বিপিসি। গুজবে কান না দেওয়ার আহ্বান প্রতিমন্ত্রীর। তেল কেনার পরিমাণ নির্ধারণ করেছে সরকার। সংকটের শঙ্কায় আতঙ্কিত গ্রাহক। শ্রদ্ধা ও আস্থার ভিত্তিতে বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে চায় সরকার। কূটনীতিকদের ইফতারে প্রধানমন্ত্রী। বিএনপির সংসদ সদস্যদের প্রশিক্ষণ কর্মশালা শুরু। জুলাই শহীদদের সাথে বেইমানি করতে চাইলে প্রতিহত করা হবে, সতর্ক করলেন জামায়াতের আমির। নির্বাচনী ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগে বিচার বিভাগীয় তদন্ত চান গোলাম পরোয়ার। এবং আগ্রাসনে ইরানিদের নিঃশর্ত আত্মসমর্পণ দেখতে চান ট্রাম্প। পাল্টা আঘাত হানছে তেহরান। যুদ্ধ দীর্ঘায়িত হলে বিপর্যস্ত হবে পুরো বিশ্ব, সতর্কবার্তা জার্মান চ্যান্সেলরের। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। দেশে পর্যাপ্ত জ্বালানি তেল মজুদ আছে, গ্রাহকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। রাজধানীতে বিভিন্ন পাম্প পরিদর্শন শেষে তিনি আরও বলেন, মালিকদের কেউ যদি কৃত্রিম সংকট তৈরি করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার। এদিকে পাম্প থেকে দৈনিক তেল নেয়ার পরিমাণ নির্ধারণ করে দিয়েছে সরকার। মুশফিকুর রহমানকে সাথে নিয়ে মিজান শাহজাহানের রিপোর্ট। মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে সংকটের আশঙ্কায় প্রয়োজনের তুলনায় অতিরিক্ত জ্বালানি তেল নিচ্ছে প্রাইভেট কার ও মোটরসাইকেল চালকরা। ফলে রাজধানীর পাম্পগুলোতে স্বাভাবিকের চেয়ে চাপ বেড়েছে কয়েক গুণ। লম্বা লাইনে দাঁড়িয়ে থাকা এসব যানবাহনের কারণে সড়কে তীব্র যানজটে নাকাল হতে হচ্ছে নগরবাসীকে। আগে যে মানুষ হয়তো 1 লিটার তেল নিত, সে এখন ফুল ট্যাঙ্কি করছে। রিজার্ভে গাড়ি চালাচ্ছি, অর্থাৎ আমার ঠেলে ঠেলে গাড়ি চালাতে হচ্ছে। এখন এখানে 500 টাকার তেল দিলে আমি যে বাদবাকি কাজ কিভাবে করব বা কতটুকু ড্রাইভ করতে পারবো আমি নিজেও জানি না। যাদের তেল প্রয়োজন নেই তারাও রিজার্ভে নিয়ে যাচ্ছে, আর যাদের প্রয়োজন তারা তেল পাচ্ছে না। অনেকগুলো পাম্প বন্ধ হয়ে গেছে, গেলে বলে যে তেল নাই। তো সেই করতে আমরা কি করতেছি, আমরা এক পাম্প থেকে অন্য পাম্প যাই, যে 1 ঘন্টা পর্যন্ত আমরা দাঁড়িয়ে থাকি। দাঁড়িয়ে থাকার পরেও তেল আমরা পাচ্ছি না। দেশের বাজারে জ্বালানি তেলের দাম এখনও বাড়েনি, তবে ডিপো থেকে সরবরাহ কমিয়ে দেয়া এবং সাধারণ ক্রেতাদের অতিরিক্ত তেল মজুদের মানসিকতায় হিমশিম খেতে হচ্ছে পাম্প মালিকদের। সংকটের জন্য তেল সবাই ট্যাঙ্কি ফুল করে নিতে, স্বাভাবিক সেলের 3 গুণের বেশি আপনার সেল গেছে। এদিকে শুক্রবার বিকেলে রাজধানীর পরিবাগে সরেজমিনে পেট্রোল পাম্প পরিদর্শনে যান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। সেখানে তিনি বলেন, গুজবে কান না দিয়ে বাস্তবতা অনুধাবন করতে হবে। ব্যক্তিগত পরিবহন এড়িয়ে গণপরিবহন ব্যবহারে মনোযোগী হওয়ার তাগিদ দেন তিনি। আমি সরকারের পক্ষ থেকে আপনাদের মাধ্যমে জনগণকে আশ্বস্ত করতে চাই, জ্বালানি সরবরাহ নিয়ে আমি মনে করি তাদের দুশ্চিন্তা হবার মতো কোনো কারণ নেই। আগামী সপ্তাহে আমাদের যে কার্গোগুলো ভেড়বার জন্য আমরা কনফার্মেশন পেয়েছি, আমি দায়িত্ব নিয়ে বলছি যে জ্বালানি নিয়ে কোনো সংকট হবে না সরবরাহের ক্ষেত্রে। বৈশ্বিক এই সংকট মোকাবেলায় দেশবাসী আমাদেরকে সহায়তা করবে। প্রয়োজন হলে আমরা ব্যক্তিগত যানবাহন অ্যাভয়েড করে গণপরিবহন চলব। আমরা যারা একদিনে 1 সপ্তাহ তেল নিতাম, প্রয়োজনে সেক্ষেত্রে আমরা 2 দিনের তেল নিই। দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে বলে জানিয়েছে বিপিসি। এদিকে পরিবহন ভেদে জ্বালানি তেল নেয়ার দৈনিক পরিমাণ নির্ধারণ করে দিয়েছে সরকার। এখন থেকে একটি মোটরসাইকেল দৈনিক 2 লিটার, প্রাইভেট কার 10 লিটার, মাইক্রোবাস 20 থেকে 25 লিটার, পিকআপ ও লোকাল বাস 70 থেকে 80 লিটার ও আন্তজেলা বাস 200 থেকে 220 লিটার পর্যন্ত জ্বালানি তেল নিতে পারবে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও আস্থার ভিত্তিতে বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে চায় সরকার। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে ইফতারে প্রধানমন্ত্রী তারেক রহমান এমন কথা বলেন। এই সময় জাতিসংঘ সাধারণ পরিষদের 51তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমানের প্রতি সমর্থন দিতে কূটনীতিকদের প্রতি আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী দৃঢ়তার সঙ্গে বলেন, সকল স্তরে দুর্নীতি মোকাবেলায় দৃঢ় পদক্ষেপ গ্রহণ করা হবে। জানান, মানবাধিকার, মত প্রকাশের স্বাধীনতা রক্ষা এবং সহনশীলতার সংস্কৃতি গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। মাহফিলে প্রধানমন্ত্রীর স্ত্রী ড জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান উপস্থিত ছিলেন। Our commitment is firm to strengthen democratic institutions, uphold the rule of law, protect
freedoms and ensure accountability. We are equally committed to safeguarding human rights, protecting freedom of expression, and fostering a culture of tolerance. We recognize that public trust depends on transparency and integrity, and we will take firm measure, try our best to combat corruption at all levels of governance. Democracy for us is not confined to the ballot box. It is an ongoing commitment to inclusion, transparency, and dialogue. ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনকে সামনে রেখে দলীয় সংসদ সদস্যদের দুদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু করেছে বিএনপি। গুলশানের চেয়ারম্যানের কার্যালয়ে এই কর্মশালার উদ্বোধন করেন সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান। কর্মশালায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তারেক রহমান স্বাগত বক্তব্য রাখেন। কর্মশালায় বিএনপি চেয়ারম্যানের কন্যা জাইমা রহমানও উপস্থিত ছিলেন। এতে সংসদের কার্যপ্রণালী, আচরণবিধি, বিল প্রণয়ন ও পর্যালোচনা, বাজেট সংক্রান্ত নথি বিশ্লেষণ, সংসদীয় কমিটিগুলোর কার্যক্রম পরিচালনার নানা দিক নিয়ে আলোচনা হয়। সংসদ সদস্যদের দক্ষতা বাড়ানোই এই কর্মশালার উদ্দেশ্য বলে জানালেন বিএনপি দলীয় সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আগামী 12ই মার্চ সকাল 11টায় বসবে জাতীয় সংসদের প্রথম অধিবেশন। আমরা স্মরণীয় করে রাখতে চাই, যাতে একটা ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন প্রত্যাশা যা সৃষ্টি হয়েছে জনমনে, সেই প্রত্যাশা যাতে আমরা পূরণ করতে পারি। রুলস অফ প্রসিডিউর, কনস্টিটিউশন এবং সংসদীয় রীতি পদ্ধতি, আচার আচরণ, এগুলো যেগুলো প্রতিষ্ঠিত, সেই সম্পর্কে আমরা একটু ধারণা দিলাম এবং নিলাম পরস্পর আলোচনার মাধ্যমে। এই পার্লামেন্টারি কালচার এমন হবে না যেগুলো দেখে মানুষ আমাদেরকে ভর্ৎসনা করবে। এই পার্লামেন্টারি কালচার এমন হবে তখন মানুষ বলবে আমরা এরকমই একটি জাতীয় সংসদ দেখতে চেয়েছিলাম। জুলাই শহীদদের সাথে কেউ বেইমানি করতে চাইলে তাদের প্রতিহত করা হবে বলে সতর্ক করেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। বিকেলে রাজধানীর একটি হোটেলে খেলাফত মজলিস আয়োজিত ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন তিনি। জানান, জুলাই যদি না থাকে তবে যমুনা, ইলেকশন, সরকার সবকিছুরই অস্তিত্ব থাকবে না। এর আগে রাজধানীর আবু সাইদ কনভেনশন হলে ইসলামী ছাত্র শিবিরের ইফতার অনুষ্ঠানে যোগ দেন জামায়াত আমির। এ সময় ছাত্র শিবিরকে আদর্শচ্যুত না হওয়ার পরামর্শ দিয়ে রমজানের গুরুত্ব তুলে ধরেন তিনি। 24 না থাকলে আজকের ইফতার মাহফিলও নাই, 24 না থাকলে আজকের যমুনাও নাই, 24 না থাকলে কোনো ইন্টারিম গভর্নমেন্ট নাই, 24 না থাকলে 26 সালের কোনো নির্বাচন নাই। এই সব কিছুর ভিত্তি হচ্ছে 24। সুতরাং যে 24 মানুষের জীবনের মূল ঘুরিয়ে দেওয়ার জন্য এসেছিল, যে 24-এ অসংখ্য যোদ্ধা জীবন দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমাদের ঘাড়ের উপর তাদের লাশ রেখে গেছে। আমরা প্রয়োজনে জীবন দিব, কিন্তু 24 হারিয়ে যেতে দেব না ইনশাআল্লাহ। নির্বাচনী ইঞ্জিনিয়ারিং এর অভিযোগগুলোর বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে জামায়াত ইসলামী। জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিলের আগের সমাবেশে এ দাবি জানায় দলটি। এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এই অভিযোগে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের অপসারণ চান এবং অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দা রেজানা হাসানকে জিজ্ঞাসাবাদের দাবি জানান। আপনি সাক্ষাৎকারে মিন করতে চেয়েছেন ইসলামী রাজনীতি যারা করে, নারীর ক্ষমতায়ন মর্যাদার ব্যাপারে আপনি তাদেরকে দোষী করতে চেয়েছেন যে তারা সে অধিকার চায় না। না, বরং আপনারা নারীবাদী হওয়ার দাবি করে যা বলেন তার চেয়ে হাজারো লক্ষ গুণ নারীর মর্যাদা ইসলাম দিয়েছে। আপনি আনন্দবাজারের সঙ্গে একটা সাক্ষাৎকারে আপনি বলে ফেললেন, এই কথাটা কেন বলতে গেলেন যে আমি যদি কোনো মবের শিকার হই তাহলে জামাত শিবিরকেই দায়ী থাকতে হবে। জামাত ইসলামী তো কোনো মবকে বিশ্বাস করে না, জামাত ইসলামী কোনো মবের রাজনীতি করে না। এনসিপিকে নিয়ে গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে অনেক প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, এমন অভিযোগ করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেলে রাজধানীর বাংলা মোটরে দলীয় কার্যালয়ে এনসিপির যাত্রা বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এমন কথা বলেছেন তিনি। নাহিদ জানান, গণ অভ্যুত্থানের নেতৃত্বের বড় একটা অংশ এনসিপি থেকে এসেছে। দাবি করেন, শিল্প, সাহিত্য ও সংস্কৃতির মধ্য দিয়ে অভ্যুত্থান বেঁচে থাকবে। জুলাই নিয়ে নিরপেক্ষভাবে আরও গবেষণা প্রয়োজন বলে মনে করেন নাহিদ ইসলাম।
করছেন এনসিপি শুভাকাঙ্ক্ষী তাদেরকেও বলবো জুলাই গণ অভ্যুত্থান তরুণ নেতৃত্ব ভাই এবার বই মেলা আপনারা যাবেন, আপনারা বই কিনবেন, বন্ধকে বই কিনতে উৎসাহিত করবেন। আমাদের প্রকাশনা শিল্প যাতে সমৃদ্ধ হয়, আমাদের লেখক সাহিত্যিকরা যাতে ভালো একটা অবস্থায় যেতে পারে, আমাদের এই বইয়ের শিল্প প্রকাশনা শিল্প সেই প্রত্যাশা ব্যক্ত করছি। এবার ইরান আমেরিকা যুদ্ধ প্রসঙ্গ। বারুদ আর রক্তের গন্ধে ভারী মধ্যপ্রাচ্যের আকাশ। ইরান এবং ইসরায়েল যুক্তরাষ্ট্র জোটের ভয়াবহ সংঘাতে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। গত এক সপ্তাহে পাল্টাপাল্টি হামলায় প্রাণ গেছে হাজারো মানুষের। গণহত্যা চালানোর পরও ইরানিদের নিঃশর্ত আত্মসমর্পণ দেখতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে মাথা নত না করে নিরীহ মানুষের প্রাণ নেয়ার প্রতিশোধ নিতে প্রতিশ্রুতিবদ্ধ তেহরান। এদিকে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্চ সতর্কবার্তা দিয়েছেন, যুদ্ধ দীর্ঘায়িত হলে বিপর্যস্ত হবে পুরো বিশ্ব। বিস্তারিত থাকছে জাহিদুল আলমের প্রতিবেদনে। 7 দিন ধরে চলা এক অগ্নিকুণ্ড যেন ইরান। জায়ানবাদীদের আক্রোশ এতটাই যে শুক্রবার জুম্মার নামাজের সময়ও তেহরান সহ বড় বড় শহরগুলোতে আছড়ে পড়েছে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, হামলায় এখন পর্যন্ত 2 শতাধিক নারী ও শিশু সহ 1100-র বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছেন। ইরানের স্কুল কিংবা বাসাবাড়িগুলো রেহাই পায়নি এই ধ্বংসযজ্ঞ থেকে। ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস IDF জানিয়েছে এটি তাদের 15তম দফার হামলা। শুক্রবার তেহরান ও ইস্পাহানের গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো লক্ষ্য করে এই অভিযান চালানো হয়। এমনকি ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতার একটি আন্ডারগ্রাউন্ড বাংকারও ধ্বংস করার দাবি তেল আভিবের। তবে তেহরান দাবি করছে লক্ষ্যবস্তু করা হচ্ছে সাধারণ মানুষের। এদিকে মধ্যপ্রাচ্য বগলদাবা করার ইচ্ছার কথা আবারও প্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট। সোশ্যাল মিডিয়া ও ভাষণে তিনি বলেন, ইরানের সামনে নিঃশর্ত আত্মসমর্পণ ও ওয়াশিংটনের পছন্দের নেতৃত্বের কাছে ক্ষমতা হস্তান্তর ছাড়া কোনো পথই খোলা নেই। তবে ইরানের সে কথা শোনার সময় নেই। IRGC জানিয়েছে তাদের নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও জর্ডানে থাকা মার্কিন সর্বাধুনিক থার্ড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায়। কুয়েত উপকূলে একটি মার্কিন তেলের ট্যাঙ্কারেও হামলার দাবি করেছে তেহরান। এদিকে ইরাকের কুর্দিস্তান অঞ্চলে কুর্দি সশস্ত্র দলগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। যুদ্ধ ছড়িয়ে পড়েছে লেবাননেও। বৈরুতে ইরানি দূতাবাসের কাছে ইসরায়েলি বিমান হামলায় হতাহত হয়েছেন বহু মানুষ। সিডন শহরে হামাস কর্মকর্তাদের টার্গেট করে চালানো হামলাকে লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বিপজ্জনক উল্লেখ করে আন্তর্জাতিক সহায়তা চেয়েছেন। ক্রমশই জটিল হয়ে ওঠা এই পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মের্জ। তিনি সতর্ক করেছেন, ইরান অস্থির হয়ে পড়লে ইউরোপে জ্বালানি সংকট দেখা দিবে এবং অভিবাসনের ঢল নামবে। এত সব ধ্বংসযজ্ঞের মাঝেও জুম্মার নামাজের সময় যুদ্ধের বিরুদ্ধে এবং সার্বভৌমত্বের পক্ষে স্লোগান দিয়েছেন আক্রান্ত দেশটির মানুষ। এমন অবস্থায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানান, মধ্যস্থতার চেষ্টা চলছে, তবে হামলাকারী দেশগুলোকেই নিতে হবে প্রথম ও যৌক্তিক পদক্ষেপ। ইরানের সাথে আমেরিকা ইসরায়েলের এই সংঘাত বিশ্বযুদ্ধের দিকে মোড় নিচ্ছে নাকি কূটনীতি দিয়ে স্থাপন হবে শান্তি, সেদিকেই চোখ এখন গোটা বিশ্বের। জাহিদুল আলম, ATN বাংলা। আন্তর্জাতিক সংবাদ। গত বছরের রক্তক্ষয়ী অভ্যুত্থানের পর অনুষ্ঠিত প্রথম সাধারণ নির্বাচনের পর নেপালে ভোট গণনা চলছে। প্রাথমিক গণনায় এগিয়ে রয়েছে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি RSP। সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে চলেছে দলটি। এখন পর্যন্ত স্বতন্ত্র পার্টি RSP 90টি আসন, নেপালি কংগ্রেস 9টি, CPN-UML 8টি আসন, নেপালি কমিউনিস্ট পার্টি 7টি আসন এবং অন্যান্যরা 1টি আসনে জয়ী হয়েছে।
নির্বাচন কমিশনের মুখপাত্র প্রকাশ নিউপানে জানিয়েছেন, অত্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গণনা চলছে। এবারে নির্বাচনে 59% ভোট পড়েছে। এদিকে মর্যাদাপূর্ণ ঝাপা 5 আসনের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে পেছনে ফেলে কাঠমান্ডুর সাবেক মেয়র ও জনপ্রিয় র্যাপার বলেন্দ্র শাহ বালেন এগিয়ে রয়েছেন। হিমালয়ের কোল ঘেঁষা দেশটিতে 165টি আসনে প্রত্যক্ষ নির্বাচন হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাত বরণ উপলক্ষে রাজধানীতে শোক মজলিস ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ইরানের রাহবারের প্রতিনিধি দপ্তর, আল মুস্তাফা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং বাংলাদেশ ইমামিয়া উলামা সোসাইটির যৌথ উদ্যোগে আয়োজিত এই সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জালিল রাহিমি জাহানাবাদী। অনুষ্ঠানে বক্তারা ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলাকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং বিশ্বশান্তির জন্য হুমকি হিসেবে অভিহিত করে এর তীব্র নিন্দা জানান। সভায় কঠিন সময়ে ইরানের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশের সাধারণ মানুষ ও বিভিন্ন সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন দূতাবাস সংশ্লিষ্টরা। সাভার উপজেলার কাউন্দিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে মায়ের ডাকের প্রধান সমন্বয়ক সঞ্জিদা ইসলাম তুলি বলেন, রমজান মাস মানুষকে সংযম, সহমর্মিতা ও মানবাধিকার শিক্ষা দেয়। এবার খেলার খবর। এএফসি নারী এশিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে চীনের বিপক্ষে যে উদ্দীপ্ত নৈপুণ্য দেখিয়েছিল, দ্বিতীয় ম্যাচে উত্তর কোরিয়ার বিপক্ষে তার ছিটেফোঁটাও দেখাতে পারল না বাংলাদেশ। তাতে 5-0 গোলের বড় পরাজয়ে মাঠ ছাড়ল কোচ পিটার বাটলারের দল। প্রথমার্ধে যোগ করা সময়ের 3য় মিনিটে পেনাল্টি গোলে উত্তর কোরিয়াকে এগিয়ে দেন মিয়ং ইউ জং, আর শেষ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কিম কিয়ং ইয়ং। 2-0 গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। বিরতির পরেও আক্রমণ অব্যাহত রাখে উত্তর কোরিয়া। 62 মিনিটে চে উন ইয়ং 3-0 ব্যবধানে এগিয়ে দেন দলকে। পরের মিনিটে ব্যবধান 4-0 করেন কিম কিয়ং ইয়ং। নির্ধারিত সময়ের খেলা শেষের 1 মিনিট আগে হান জিন হং জং ব্যবধান 5-0 করেন। সংবাদ শেষ করছি বাহারি রকমের ইফতারির খবর দিয়ে। রাজধানীতে জমে উঠেছে ইফতারের বাজার। ছুটির দিনে পরিবারকে সঙ্গে নিয়ে ইফতারি কিনতে এসেছেন অনেকেই। বাঙালি চিরচেনা ছোলামুড়ি, পেঁয়াজু, বেগুনির পাশাপাশি চাহিদা বেড়েছে হালিম, কাবাব ও বিরিয়ানির মতো মশলা জাতীয় খাবারের। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদুর রহমান তুহি। দুপুর গড়িয়ে বিকেল, ছুটির দিনে জমে উঠেছে রাজধানীর বিভিন্ন এলাকায় থাকা ইফতার বাজার। সারি সারি দোকানে সাজানো বিভিন্ন পদের বাহারি লোভনীয় খাবার। নানা ধরনের ইফতার সামগ্রী নিয়ে ক্রেতাদের ডাকছেন বিক্রেতারা। আজকে একটু জনসংখ্যা বেশি আর কি, মানুষ একটু বেশি। সপ্তাহে তো প্রতিদিনই শুক্রবারে মোটামুটি আল্লাহর রহমতে বেচা কেনা একটু বেশি। ছেলে মেয়েকে সঙ্গে নিয়ে ইফতার কিনতে ভিড় করেন অনেকে। ইফতার কেনা উপভোগ করছেন ছোট্ট বাচ্চারাও। ভালো লাগছে। বাচ্চারা চিন্তা করতেছে বাইরে যাবে, আবার সন্ধ্যা পর আবার বের হবে। তো চিন্তা করলাম একটু আগে একটু কিনে এই ইফতারের আইটেমটা কিনে ওদেরকে বাসায় রেখে আবার একটু পরে বের হই। সব সময় আসা হয় না, অনেক ভালো লাগছে। অন্যদিন সময় পাওয়া হয় না, ছুটির দিন ওই জন্য মেয়েকে নিয়ে আসছি। বাঙালির ঐতিহ্যবাহী ইফতারে থাকবে ভাজা পোড়া, তবে চিরচেনা ছোলা, মুড়ি, পেঁয়াজু, বেগুনি রেখে এবার চাহিদা বেশি কাবাবের মতো আইটেমের। কেউ আবার কিনছেন বিরিয়ানি। কাবাব তো স্পেশালি আমাদের এখানে, তো আমাদের বারবিকিউ, তান্দুরি, হারিয়ালি কাবাবগুলো বেশি কাস্টমার নিয়ে থাকে আমাদের এখান থেকে। মেইনলি সেল হয় কাবাব আইটেমস, তারপরে জিলাপিও ভালো বিক্রি হয়, হালিম আছে। ছুটির দিনে ভিড় বেড়েছে রেস্টুরেন্টেও। জায়গা না পেয়ে অনেকে বসেছেন সিঁড়িতে। তবে কষ্ট করে হলেও একসঙ্গে বসে ইফতারের আনন্দ রোজাদারদের চোখে মুখে। তৌহিদুর রহমান তুহি, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরো একবার। দেশে জ্বালানি তেলের মজুদ স্বাভাবিক বলছে বিপিসি। গুজবে কান না দেওয়ার আহ্বান প্রতিমন্ত্রীর। তেল কেনার পরিমাণ নির্ধারণ করেছে সরকার। সংকটের শঙ্কায় আতঙ্কিত গ্রাহক। শ্রদ্ধা ও আস্থার ভিত্তিতে বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে চায় সরকার। কূটনীতিকদের ইফতারে প্রধানমন্ত্রী। বিএনপির সংসদ সদস্যদের প্রশিক্ষণ কর্মশালা শুরু। জুলাই শহীদদের সাথে বেইমানি করতে চাইলে প্রতিহত করা হবে, সতর্ক করলেন জামায়াতের আমির। নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগের বিচার বিভাগীয় তদন্ত চান গোলাম পরোয়ার।
এবং আগ্রাসনে ইরানিদের নিঃশর্ত আত্মসমর্পণ দেখতে চান ট্রাম্প। পাল্টা আঘাত হানছে তেহরান। যুদ্ধ দীর্ঘায়িত হলেই বিপর্যস্ত হবে পুরো বিশ্ব, সতর্কবার্তা জার্মান চ্যান্সেলরের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।